বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলস লিডল ফর স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ হারুন রশিদ খান আজকের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিস্তার পরিমাপ ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই বাসায় আছেন, সুস্থ আছেন এবং সবাই রোজা আছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন যাতে আমরা অতি দ্রুত এই এই প্রবলেম থেকে, এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো আমরা সবাইকে আরেকবার আহ্বান করব, আপনারা খাতা কলম নিয়ে ক্লাসে জয়েন করবেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টারটা কেন ইন্টারেস্টিং এটা আমি বলবো, কারণ এটা হচ্ছে আপনারা ক্লাস 6 থেকেই পড়ে এসেছেন। স্ট্যাটিস্টিক্স, সেই পরিসংখ্যানটাই আজকে এই ক্লাসে হয়ে যাবে বিস্তার পরিমাপ, এবং কেন কিভাবে টোটাল কোশ্চেনে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ক্লাসটা উপভোগ করতে পারবেন। তো আজকে আমরা শুরু করছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় 10 বিস্তার পরিমাপ, মেজার অফ ডিসপারশন, ক্লাস নাম্বার 01। এটা টোটাল 3টা ক্লাস নিব আমি। সবাইকে রমজানের শুভেচ্ছা নিলাম আমি। আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা, এবং যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস শুনবেন, দেখবেন। ওকে, এইটাও পুরনো কথাবার্তা। স্যার, পরিসংখ্যান কি? পরিসংখ্যান একটি সংখ্যা তত্ত্বের বিজ্ঞান। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ নাম্বার থিওরি। ওকে, পরিসংখ্যান যেহেতু কথাটা আসলো, আর এই বর্তমানে যে প্রেক্ষাপট, এখানে দেখেন প্রতিদিন আপনারা যারা ঠিক 2:30টার সময় আমাদের এই স্বাস্থ্য অধিদপ্তরের যে ICAR এর যে ব্রিফিং হয়, সেই ব্রিফিং যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে কিন্তু ওরা কিন্তু এক্স্যাক্টলি বলে যে কি একটা পরিসংখ্যানের হিসাবে ওরা সবকিছু তথ্য উপস্থাপন করে। তাহলে এখানে কি থাকে? একটা উপাত্ত থাকে, তথ্যর উপাত্ত থাকে। তার মানে আমাদের ব্যক্তিগত জীবনে বলেন, সব জায়গায় আমরা এই জিনিসটা ইউজ করি। সো পরিসংখ্যান একটা সংখ্যা তত্ত্বের বিজ্ঞান। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ নাম্বার থিওরি। আর এই পরিসংখ্যানে আমরা সবসময় দুটো জিনিস ইউজ করি, একটা তথ্য আর একটা উপাত্ত। এখন স্যার, তথ্যের উপাত্ত ক্লাস 6-এ আমরা বুঝেছি। তথ্যের উপাত্ত কি স্যার? ক্লাস 6-এ একজন ছাত্রের বাংলায় মার্ক এত, এইটা কিন্তু তথ্য হতে পারে, এটা উপাত্ত হতে পারে না। উপাত্ততে পরিসংখ্যানে যতগুলো উপাত্ত ইউজ করে মিনিমাম 2-এর অধিক উপাত্ত দরকার আছে। উপাত্তটা কি জিনিস আসেন একটু দেখবো আমরা। উপাত্ত, এটাকে ইংলিশে বলা হয় ডেটা। পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। The number used in expressing and presenting the information of statistics are data of statistics. এটাই এসেছে ডাটা। যেমন আমরা বলতে পারি কোনো এক স্টুডেন্টের অ্যানুয়াল এক্সামের রেজাল্ট হয়েছে, সেখানে কিন্তু এই কোনো এক অ্যানুয়াল এক্সামের যে রেজাল্ট হয়েছে এটা হচ্ছে তথ্য, যেটা রেজাল্ট। আর উপাত্তগুলো কি কি? সে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে কত পেয়েছে, এগুলো তার হচ্ছে উপাত্ত। ওকে, এগুলো একবারে পুরনো কথাবার্তা। তারপর আমি একটু চেষ্টা করছি যাতে আপনারা পুরনো জিনিসগুলো থেকে নতুন কেন আমরা নতুনে যাচ্ছি সব বোঝানোর চেষ্টা করব। ওকে, কেন্দ্রীয় প্রবণতা। এই তথ্য উপাত্তে আমরা ক্লাস 8-এ বা 9-এ আরেকটা জিনিস পড়েছি, কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। সবারই কেন্দ্রে থাকার একটা প্রবণতা থাকে, সবাই ঢাকা সিটিতে থাকতে চায়। সেরকমই এই সেন্ট্রাল টেন্ডেন্সিটা আমরা বের করতাম ক্লাস 8-এ বলেন 9-এ বলেন 3 ওয়েতে। একটা কি? গড়, মধ্য, প্রচুরক, মিন, অ্যারিথমেটিক মিন, মোড আর হচ্ছে মিডিয়ান, এই 3টা মাধ্যমে। কেমন দেখেন, আমরা যদি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। একটি সমস্যা সমাধানে 10 জন শিক্ষার্থীদের সময় লাগে। The time taken by 10 students to solve a problem as follows. কিভাবে? তার কিছু ডেটা দেওয়া আছে, 10, 12, 11, 11, 7, 8, 9, 9, 10, 10। এই 10 জন শিক্ষার্থীর একটা প্রবলেম সলভ করতে এত মিনিট সময় লাগে। তাহলে এটাকে আমরা প্রথমে কি করতাম? আমরা প্রথমে এটা কি করতাম? অ্যাসেন্ডিং অর্ডারে, কেউ যদি ইচ্ছা করে ডিসেন্ডিং অর্ডারেও কি করতে পারে? অ্যারেঞ্জ করতে পারে। তো আমরা যদি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাই, বা এটা ওটা সাজাতে পারে, আরেকটা কাজ করি আমরা, আরেকটা কাজ করতে পারি আমি আপনাদের। স্যার এটাকে আমরা তো এইটা দেখেন তো, এটা হচ্ছে আমরা বলি আনগ্রুপ ডাটা, অশ্রেণীকৃত ডাটা বাংলায় বলা হয়। আরেকটা মাধ্যম আছে স্ট্যাটিস্টিক্সে এক্সপ্রেস করার জন্য, শ্রেণীকৃত ডাটা।
শ্রেণীকৃত মানে কি গ্রুপ ডাটা। তাহলে সেইভাবে যদি করি আমরা ক্লাস ইন্টারভ্যাল বা ব্যাপ্তি নিলাম, ক্লাস ইন্টারভ্যাল বা ব্যাপ্তি নিলাম হচ্ছে 2, তাহলে দেখেন এরকম একটা টেবিল আমরা তৈরি করতে পারি। ব্যাপ্তি ইন্টারভ্যাল কত থেকে শুরু করলাম 7 to 8 2 করে নিলাম, 9 to 10 11 12 7 to 8 কয়টা আছে 7 1 8 2 2 দুটো ফ্রিকোয়েন্সি 2 গণসংখ্যা 2 9 10 9 আছে 1 2 10 আছে 3 টোটাল 5 আমরা কিন্তু ট্যালি দিলাম না কারণ ওগুলো আমরা জানি, এরপর থেকে আমরা করার চেষ্টা করতেছি আর কি। 11 12 11 11 12 3 so if we count this আমরা যদি এটা কাউন্ট করি গণসংখ্যা then we have 5 3 8 plus 2 10 8 plus 2 10 so ঠিক আছে স্যার 10 জন স্টুডেন্ট। এখন দেখেন এইটা দেখার উদ্দেশ্য কি, দেখেন 9 থেকে 10 5 আমরা যদি এটা অ্যারিথমেটিক মিন করতাম তাহলে এই সবগুলোকে অ্যাড করে যদি আপনি 10 দিয়ে ডিভাইড করতেন দেখেন ভ্যালুটা ঠিক এই 9 10 এর কাছাকাছি থাকতো। দ্যাট মিন্স এই যে সবাই একটা সেন্ট্রালে আসার একটা টেন্ডেন্সি থাকে। আপনি যখন আপনার বাসার ফ্যানটা দেন আপনি দেখেন স্কোয়ার বাসা হোক আর ফ্ল্যাটে হোক আর বা রেক্ট্যাঙ্গেল হোক যেভাবে হোক আয়তক্ষেত্র হোক আপনি সবসময় চেষ্টা করবেন মিডিলে দেওয়ার জন্য। সবকিছু মিডিলে থাকার একটা টেন্ডেন্সি সবার আছে, এটা মানে যাই বলে সবাই সেন্ট্রালে থাকতে চায়। সেন্ট্রাল দেখেন কমিটির ক্ষেত্রে সেন্ট্রাল কমিটি বলে, তো এগুলোকেই স্ট্যাটিস্টিক্সে এটাকে অ্যাভয়েড করতে পারেনি। স্ট্যাটিস্টিক্সকে এই জন্য স্ট্যাটিস্টিক্সে এটাকে বলা হয়েছিল সেন্ট্রাল টেন্ডেন্সি। এই সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা থ্রি ওয়েতে বের করতাম, 3 ভাবে বের করতাম। এক হচ্ছে গড় অ্যারিথমেটিক মিন, 2 মধ্যক মিডিয়ান, 3 প্রচুরক মোড। এগুলো আমরা জানি, এর মাধ্যমে আমরা আসলে কি সেন্ট্রাল টেন্ডেন্সিটা বের করতাম। স্যার এগুলো তো সব পুরনো কথাবার্তা, তাহলে একটু নতুনত্ব আনেন। আমরা এই ক্লাসে আমরা কিন্তু এই ক্লাসের নাম দিয়েছি মানে এই চ্যাপ্টারের নাম বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ তার মানে স্যার এগুলো তো গড় মধ্যক প্রচুরক এগুলো তো আমরা করে আসছি, আমরা তো এগুলো করতে পারি। তো এইটা থেকে ইন্টারমিডিয়েট একটু ডিফারেন্ট কি, এই ডিফারেন্টটা আমরা এই লেসনে আলোচনা করব। এগুলো সব আমরা জাস্ট একটু রিকল করলাম আপনাদের, যে মোটামুটি আপনাদের মাথায় এটা থাকার কথা। যারা যারা এবার এক্সাম দিবেন তারা তো আলহামদুলিল্লাহ এগুলো পারেনি, তারপরেও তারা বাকিটা দেখবেন যে এক স্টুডেন্ট আছে আমার দেখলাম ও সো আর যারা এবার সেকেন্ড ইয়ারে আছেন তাদের পিটেস্ট এই চ্যাপ্টারটা আছে। আর যারা নতুন আসছেন এবারে রেজাল্ট হবে কলেজ মানে অবস্থা ভালো হলে তাদের জন্য এটা একবারে রিকল করা আর কি, জাস্ট মনে করে এখন নতুন এই চ্যাপ্টার নতুনত্ব কি আমরা নেক্সট স্লাইডে শুরু করতে যাচ্ছি। ওকে আসেন আমরা নেক্সট স্লাইডে যাই এবং দেখি আমাদের এই ইন্টারমিডিয়েট এইচএসসি তে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে এই চ্যাপ্টারে কি জিনিস আমাদের জন্য ওয়েট করছে। আশা করি অবশ্যই ইন্টারেস্টিং একটা জিনিস। উপাত্তের বিস্তার, এটা ইংলিশে বলা হয় ডিসপারশন অফ ডেটা। ডিসপারশন অফ ডেটা এটা কি জিনিস আসেন একটু দেখি। এইখানে স্যার আমরা গড় মধ্যক প্রচুরক অ্যারিথমেটিক মিন মোড মিডিয়ান এগুলো তো বের করতে পারি, তারপরেও তাহলে আমরা নতুন কি করতে যাচ্ছি, কারণ আমরা স্ট্যাটিস্টিক্স সবসময় নির্ভুল ডেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। যেমন একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে যে 10% মানুষ এই জিনিসটা ভালো পারে, এইটা যদি অ্যাকুট হয় এক্সাক্ট হয় এইটা চেষ্টা করে, এইটা অ্যাকুট বা এক্সাক্ট হওয়ার জন্য আমরা এই উপাত্তের বিস্তার করি। আসেন দেখেন কি জিনিস এটা। কোন পরীক্ষায় দুইজন শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। আমি দুইজন শিক্ষার্থীর নাম্বার আপনাদের সামনে এখন তুলে ধরবো। The marks obtained by two students in different subjects in an examination are as follows. দেখেন আমি যদি একটা টেবিলটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। শিক্ষার্থী স্টুডেন্টস বাংলা ইংলিশ হায়ার ম্যাথস পদার্থবিদ্যা ফিজিক্স রসায়ন কেমিস্ট্রি জীববিদ্যা বায়োলজি, আর আমি এটা গড়ও বের করবো, গড় মানে অ্যারিথমেটিক মিনটাও বের করবো। তো স্টুডেন্টের নাম আমি মেনশন করি, আমি স্টুডেন্টের নাম দিলাম এক্স। যদি স্টুডেন্ট নাম এক্স হয়, এক্স স্টুডেন্ট বাংলায় পেয়েছে 60, ইংরেজিতে পেয়েছে 55, হায়ার ম্যাথসে পেয়েছে 85, অনেক ভালো আমার সাবজেক্ট তো এই জন্য। ফিজিক্সে ফিজিক্সেও সে ভালো করেছে 65, আমি 66 পেয়েছিলাম আমার বারবার মনে পড়ে এটা 65, কেমিস্ট্রি 80, বায়োলজিতে পেয়েছে 75। নাও উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য মিন, আমরা এর মিন বের করতে যাচ্ছি। মিন বের করার সিস্টেম কি, আমরা 7 8 9 10 এগুলো করে এসেছি,
টোটাল ডেটা কয়টা 1 2 3 4 5 6 এই 6টা ডাটাকে টোটাল অ্যাড করে সবগুলোকে যোগ করে আমি কত দিয়ে ডিভাইড করব 6 দিয়ে ডিভাইড করব তাহলে দেখেন আমি মিন পেয়ে যাব 70 মিন পেয়ে যাব কত 70 পেয়ে গেলাম মিন সিমিলারলি আমি যদি এখন y এর ডেটাটা আমি এখানে ইনপুট দেই y একজন স্টুডেন্টের নাম y 70 75 10 একদিন ফেল করেছে খেয়াল করতে হবে হায়ার ম্যাথে এসএল অনেক দুর্বল মেবি ফোর সাবজেক্ট ছিল মেবি ফিজিক্স 80 কেমিস্ট্রি 90 বায়োলজিতে পেয়েছে 95 অনেক ভালো বায়োলজিতে এইটারও যদি আমরা অ্যারিথমেটিক মিন বের করি এইটাকেও যদি আমরা অ্যারিথমেটিক মিন বের করি তাহলে বা গড় যদি বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 70 দেখেন এখন যদি আমরা এখন এর স্ট্যাটিস্টিক্স বা এর পরিসংখ্যানটা আপনাদের সামনে উপস্থাপন করি দেখি এক্স একটা স্টুডেন্ট সেই স্টুডেন্ট গড়ে কত পেয়েছে 70% মার্ক পেয়েছে ওয়াই অ্যানাদার স্টুডেন্ট আরেকজন ছাত্র সেও কত পেয়েছে সে গড়ে পেয়েছে 70 এই দেখেন দুইজনের মার্ক সেম তাহলে কি আপনি ডিফারেন্স করতে পারতেছেন স্ট্যাটিস্টিক্স এর এই যে পার্সেন্টেজ আমরা বললাম পার্সেন্টেজ বা মিন যেটা বললাম মিন গড় যেটা বললাম গড় দুইজনের সেম কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন ওয়াই কিন্তু একটা সাবজেক্টে ফেল করেছে তো ওয়াই যে একটা সাবজেক্টে ফেল করেছে এইটা দেখতে গেলে আপনাকে সবগুলো ডেটা আপনাকে দেখতে হবে না এক্স যে ভালো করেছে এটা সবগুলো ডেটা দেখতে হবে এই যে সবগুলো ডাটা দেখতে গেলে আপনাকে কি করতে হবে জানেন আপনাকে করতে হবে মিন থেকে গড় থেকে অন্যান্য উপাত্তগুলো ডেটাগুলো কে কত দূরে আছে এইটা আগে আপনাকে বুঝতে হবে বা গড়ের আশেপাশে কে আছে এইটা আপনাকে চিন্তা করতে হবে এই জিনিসটা বের করার সিস্টেমটা হচ্ছে উপাত্তের বিস্তৃতি স্যার আরেকটু ক্লিয়ার করেন ওকে আসেন আমি আরেকটু ক্লিয়ার করছি তুলনা করতে হলে উপাত্তের মানগুলো গড়ের চতুর্দিকে কিভাবে বিক্ষিপ্ত বা ছিটানো আছে তা জানানো দরকার ফর কম্পারিশন ইট ইজ ইম্পর্টেন্ট টু নো হাউ দ্য ডেটা ভ্যালুজ আর স্ক্যাটার্ড অ্যারাউন্ড দ্য অ্যাভারেজ মানে অ্যাভারেজের কে কেমন দিকে আছে তো দেখলাম 70 আশেপাশে দেখেন 70 আশেপাশে সব ডেটাগুলো আছে 70 আশেপাশে সব ডেটা আছে কিন্তু এই যে ওয়াই এর যে শিক্ষার্থী আছে এর আশেপাশে ডেটাগুলো কিন্তু অনেক বেশি দূরে অনেক বেশি বিক্ষিপ্ত দেখেছেন অনেক বেশি বিক্ষিপ্ত এইটা কিন্তু আপনি সরি উপাত্ত বিস্তার ছাড়া বলতে পারতেন না এটা কিভাবে বের করতে উপাত্ত বিস্তারের মাধ্যমে আপনি বলতে পারবেন যে ডেটাগুলো কিভাবে বের করতে হয় দেখেন তাহলে জানলাম এই দেখেন এখান থেকে আমরা যেটা কনক্লুশনে চলে আসলাম এক্স যে শিক্ষার্থী ছিল স্টুডেন্ট ছিল এর গড় ছিল 70 এর গড় ছিল কত 70 এই যে 70 এক্স এর নম্বর গুলো গড় মানে চতুর্দিকে গুচ্ছবদ্ধ আছে কাছাকাছি আছে কিন্তু সবাই দেখেন 70 থেকে 75 কাছে আছে 80 কাছে আছে 65 একটু এরকম মোটামুটি সব এভারেজে একটু কিন্তু কাছে আছে বাট ওয়াই এর নাম্বার গুলো আপনি যদি খেয়াল করেন ওয়াই স্টুডেন্টের নাম্বার যদি আপনি খেয়াল করেন ওয়াই এর নম্বর গুলির গড় মান থেকে বেশি বিক্ষিপ্ত দেখেন অলরেডি সে ফেল করেছে স্যার সে তো বিক্ষিপ্ত হবে দেখেন সে কিন্তু ফেল করেছে এখানে এই যে সে আমার এখানে ফেল করে বসে আছে তো এইটাকে যদি আপনি টোটালটা থেকে অনেক দূরে সে আসলে এই 70 থেকে সে তো স্যার পাসই করেনি কিন্তু দেখেন এভারেজ যদি আপনি এই দুটো স্টুডেন্ট কম্পেয়ার করতেন স্যার দুইজনই 70% গড়ে মার্ক পেয়েছে স্যার কিন্তু বাট এ কিন্তু ফেল করে আছে এই যে ফেল করেছে এইটা বের করতে গেলে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আপনি কি করতে হবে ডাটাগুলোর সেন্ট্রাল টেন্ডেন্সি চেক করে তার থেকে প্রতিগুলো ডেটা কত দূরে আছে এইটা বের করতে হবে সো দেখেন এখানে আমরা বলেই দিচ্ছি ওয়াই নম্বরগুলি গড় মান থেকে বেশি বিক্ষিপ্ত ওয়াইজ নাম্বার আর মোর স্ক্যাটার্ড দ্যান এভারেজ সো আমরা একটা কনক্লুশন আসলাম কেন্দ্রীয় মান থেকে তথ্যসূরির মানগুলোর ব্যবধান বা বিক্ষিপ্ততাকে বিস্তার বলে ক্লিয়ার কেন্দ্রীয় মান থেকে তথ্যসূরির মানগুলোর ব্যবধান এই যে 70 থেকে 75 এর যে ব্যবধান 70 থেকে 80 এর যে ব্যবধান এই 70 থেকে 10 এর যে ব্যবধান এই মানগুলো এই ব্যবধানগুলোকে বা বিক্ষিপ্ততাকে আসলে আমরা বিস্তার হিসেবে ইন্ডিকেট করি dispersion is the amount of scattering and variance of other values from the central value variable তার মানে তো আমরা এখানে একটু জিনিস আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি আমরা এই দেখেন তাহলে উপাত্তের বিস্তারটা কি জিনিস স্যার উপাত্তের বিস্তার হচ্ছে কেন্দ্রীয় মান আমরা কয় ভাবে বের করতে পারি তিন ভাবে বের করতে পারি ভালো করে থ্রি ওয়েতে উই ক্যান ফাইন্ড দা সেন্ট্রাল টেন্ডেন্সি 1 arithmetic mean 2 median 3 mode
তার মানে তিন ভাবে আমরা কেন্দ্রীয় প্রবণতা বের করতে পারি, মধ্যক, প্রচুরক আর হচ্ছে গড়। এই যে কোনো একটাকে যদি আপনি মনে করেন কেন্দ্রীয় মান, সাপোজ আমি এখানে ধরলাম গড়, মিনটাকে ধরলাম কেন্দ্রীয় মান, এই মান থেকে এক্স স্টুডেন্টের প্রত্যেকটা মান কে কত দূরে আছে, কে কত দূরে আছে, এইটা এক্স্যাক্টলি বের করার জন্য কেন্দ্রীয় মান থেকে তথ্য সারির মানগুলো ব্যবধান বা বিক্ষিপ্ততাকে কি বলা হয়, বিস্তার বলা হয়। এই বিস্তার বের করার আবার প্রসেস আছে, 4টা করে প্রসেস আছে, এটা আমরা দেখাবো। আপাতত আমরা এটা জানলাম যে গড় থেকে অন্যান্য মানগুলো কে কত দূরে আছে, এর বিক্ষিপ্ততাকে বিস্তার বলা হয়। Dispersion is the amount of scattering and variance of the other values from the central value of variable. আশা করি আপনারা মোটামুটি কেন বিস্তার করতেছি এটা আমি একটু এক্স্যাক্টলি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। কারণ দুইজন শিক্ষার্থী আছে, দুইজন শিক্ষার্থীর গড় মান সেম ছিল, দুইজন শিক্ষার্থীর গড় মান সেম ছিল। এই সেম গড় মান থেকে আমরা বুঝতে পারতেছিলাম না কে ভালো কে খারাপ, এই কে ভালো কে খারাপ, কোন স্টুডেন্ট গুড স্টুডেন্ট, এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানগুলো কে কত দূরে আছে এটার দিকে অবশ্যই খেয়াল করতে হবে। খেয়াল করে দেখলাম এক্স এর নম্বর গুলো গড় মানের চতুর্দিকে গুচ্ছবদ্ধ, বাট ওয়াই এর নম্বর গুলো গড় মান থেকে বেশি বিক্ষিপ্ত। সো আমরা এটা বুঝতে পারলাম। অলরেডি দেখেন ওয়াই ফেল করছে, আমি ইন্ডিকেট করে রাখলাম। তো এই যে দুজনের মধ্যে ডিফারেন্স করছে, এই ডিফারেন্স করার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্সে উপাত্ত দরকার হয়, এই বিস্তার দরকার হয়, এই বিস্তার ডিসপারশন দরকার হয়। এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা কথা বলছি। ওকে, চলেন আমরা ঘুরে আসি। এইটা উপাত্তের বিস্তারটা আরো একটু এক্স্যাক্টলি বোঝার চেষ্টা করব আমরা। বিস্তার, উপাত্তের বিস্তার পরিমাপ, মেজর অফ ডিসপারশন অফ ডাটা। মেজর অফ ডিসপারশন অফ ডাটা, ডাটাটা কি জিনিস, যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো গণসংখ্যা নিবিষন বা বিচ্ছিন্ন উপাত্তের মান সময়ের সাথে কেন্দ্রীয় মানের যে পার্থক্য তা প্রকাশ করা হয় তাকে বিস্তার বলা হয়। The numerical measures which express the frequency distribution or discrete value of data to express the difference of their central value from the others value is called measure of dispersion. স্যার একটু আপনি ম্যাথমেটিক্যালি বা ফিগার আউট করে আমাদের একটু বুঝান। অবশ্যই আমি ফিগার আউট করে বুঝাবো। সাপোজ মনে করেন আমার কাছে 6টা ডেটা ছিল, 6 টাইপ অফ ডেটা ছিল। ওই ধরেন সে আগের এই 6টা সাবজেক্টের নাম্বার ছিল। এই 6টা সাবজেক্টের নাম্বার থাকলে এর একটা সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, কেন্দ্রীয় মান ছিল। কেন্দ্রীয় মান ছিল কত, 70। এই কেন্দ্রীয় মান থেকে ফার্স্ট যে মান এর ডিস্টেন্স কতটুকু এটা আমি একটু বের করার চেষ্টা করতেছি। দেখেন বের করছিলাম ওখান থেকে। আবার সেকেন্ড যে মানটা আছে, এই সেকেন্ড যে ভ্যালু, এখান থেকে কেন্দ্রীয় মানের ডিস্টেন্স কতটুকু বের করলাম। কেন্দ্রীয় মান থেকে থার্ড ভ্যালুর ডিস্টেন্সটা বের করলাম। তারপরে ফোর্থ ভ্যালুর ডিস্টেন্সটা আমি বের করলাম। একইভাবে যদি আমি ফিফথ ভ্যালুটাও বের করলাম, ফিফথ ভ্যালু বের করলাম। এই যে ডিস্টেন্স বা ডিফারেন্স, কতটুকু দূরে আছে বা কতটুকু বিক্ষিপ্ত ভাবে ছড়ে আছে এটা বের করতেছি। এই দেখেন আমি 6টা ভ্যালু আমি এখান থেকে বের করলাম। এই 6টা ভ্যালু এখন এক্স্যাক্টলি এইটার এই যে মানে মেজার অফ ডিসপারশন বের করার জন্য আমি কি ডিসটেন্সও বের করতে, এখান থেকে কত দূরে আছে তারও কিন্তু আমি মিন বের করতে পারি। এই যেগুলো কে কত দূরে আছে এইটারও মিন বের করতে পারি, এইটারও কিন্তু আমি মোট বের করতে পারি, এইটাকেও আমি কি বের করতে পারি, মিডিয়ান বের করতে পারি। মানে এই যে কেন্দ্রীয় মান 70 থেকে বাংলার যে ভ্যালুটা ছিল এটা কত দূরে আছে এইটা, আবার 70 থেকে কিন্তু একটু আগের স্লাইডে দেখছি 70 থেকে হায়ার ম্যাথসের নাম্বারটা কত দূরে আছে এইটা, এরকম সবগুলো নাম্বারের ডিফারেন্সটা যদি আমরা একসাথে অ্যাড করি আবার তার মিন বের করি, এর মাধ্যমেও কিন্তু আমি একটা এক্স্যাক্টলি বলে দিতে পারবো কার মানটা কত বিক্ষিপ্ত, কার মানটা কত কম বিক্ষিপ্ত। এইটাই এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা মেজর অফ ডিসপারশনে করব, বিস্তার পরিমাপে করব। এইখান থেকে এই মেজর অফ ডিসপারশন বের করার জন্য মানে এক্স্যাক্টলি কে কত দূরে আছে এইটা বের করার জন্য এদের দুটো সিস্টেম আছে, এইটাও বের করার জন্য এদের দুটো সিস্টেম আছে। আমরা সেই দুটো সিস্টেম নিয়ে কথা বলবো। দেখেন একজন প্রশ্ন করেছেন স্যার যে ম্যাথ ছাড়া ফিজিক্সের পড়া যায় না, এটা না, যে ম্যাথ ছাড়া ফিজিক্সের পড়া যায় না সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ওইটা বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আপনারা হচ্ছে ওদের দরকার আছে মেকানিক্স যেটা আছে এইগুলো হলো এটা। আর এই মেজর অফ ডিসপারশন আপনি হচ্ছে এইটা স্যার এত ইম্পর্টেন্স কেন, এটার ইম্পর্টেন্স হচ্ছে এই কারণে আমরা যখন হায়ার লেভেলে পড়বো বা আমাদের আসলে
বাংলাদেশ এনভায়রনমেন্টে আমরা বলতে পারি না কে কোন সাবজেক্টে পড়বো। তারপর আমরা যে স্ট্যাটিস্টিক্স আমরা ক্লাস 6 থেকে পড়ে আসছি, কারণ আমরা কথায় কথায় বলি একটা উপাত্ত আপনাদের স্ট্যাটিস্টিক্স, এই দেখেন আমাদের স্ট্যাটিস্টিক্স ক্রিকেট খেলা হচ্ছে, এই ক্রিকেট খেলার হচ্ছে রানের এভারেজ, এগুলো আমরা দেখাই। এই জিনিসটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্যই এই স্ট্যাটিস্টিক্স এর এই আজকের পার্ট। আর এইটা মানে সেকেন্ড আমরা সবকিছুতে এক্সাম কেন্দ্রিক, আমরা আগেই বলেছি। সো আমরা যদি এক্সামের সাথে এটা কম্পেয়ার করি, সেকেন্ড পেপারে হায়ার ম্যাথে যে 10টা সিকিউ আসে, 10 সিকিউ, এর 10 সিকিউর সরি 8টা সিকিউ আসে, 8টা সিকিউ, একটা সিকিউ 10 চ্যাপ্টার জন্য ফিক্স থাকে। আর ওই 10 চ্যাপ্টার জন্য যে ফিক্স যে সিকিউটা, ওটা থেকে 4 মার্কের একটা কোশ্চেন এই আমার এই লেকচারের মধ্যে থেকে আসবে। এই জন্য এইটা একটু ইম্পর্টেন্ট বেশি। আর আমরা অনার্স লেভেলে কে কোন সাবজেক্টে পড়বো জানি না। যদি আপনি সায়েন্সের সাবজেক্ট গুলোতে পড়েন তাহলে অনেকে স্ট্যাটিস্টিক্স কম্পালসারি নেয় বা নন মেজর সাবজেক্ট বা নন মেজর সাবজেক্ট হিসেবে নেয়। সো এই জন্য এটা লাগে। ওকে জি, আসেন আমরা বিস্তার পরিমাপ এর প্রকারভেদ দেবো। আমি বলছি বিস্তার পরিমাপটাকে এক্স্যাক্টলি বা সুন্দরভাবে বের করার জন্য আমাদের দুটো সিস্টেম আছে, টাইপস অফ মেজার্স অফ ডিসপারশন। দেখেন বিস্তার পরিমাপ, মেজার অফ ডিসপারশন, এটা দুটো পার্ট আছে। একটা পার্টে আমি এইদিকে ইন্ডিকেশন দিয়েছি অনবেক্ষ বিস্তার পরিমাপ, অ্যাবসোলিউট মেজার অফ ডিসপারশন, অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন। ওকে, আরেকটা আছে আপেক্ষিক বিস্তার পরিমাপ, রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। দেখেন দুইটা, একটা অনপেক্ষ, একটা অ্যাবসোলিউট, আর এটা হচ্ছে রিলেটিভ। মানে এই রিলেটিভ মানে ওই যে জাস্ট হচ্ছে পার্শিয়াল যেরকম বলে এরকম একটা ব্যাপার। এই অ্যাবসোলিউট মেজার অফ ডিসপারশন আবার 4 টাইপ আছে। আপনার অ্যাবসোলিউট মেজার অফ ডিসপারশন, আমরা তো বলছি মেজার অফ ডিসপারশন অনেক ভাবে বের করা যায়, যত কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা বলবো। আমরা 4 ওয়েতে বের করতে পারি। ফার্স্ট ওয়েটা হচ্ছে পরিসর, রেঞ্জ বের করার মাধ্যমে আমরা বিস্তার বের করতে পারি, রেঞ্জের মাধ্যমে আমরা বিস্তার বের করতে পারি, মেজার অফ ডিসপারশন বের করতে পারি এই অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনে। নাম্বার 2 আরেকটা সিস্টেম আছে গড় ব্যবধান, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের মাধ্যমে আমরা বিস্তার পরিমাপ বের করতে পারি। কার বিস্তার পরিমাপ? অনপেক্ষ বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপকে আমরা দুই ভাবে বের করতে পারি। আবার বলছি বিস্তার পরিমাপকে দুই ভাবে, এক ভাগের নাম হচ্ছে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন, আর এক ভাগের নাম হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ, রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, এই দুইটা। সো এই অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন এটা এক্সামে বেশি আসে। এটা আবার 4টা সিস্টেমে বের করতে পারি। ফোর্থ ওয়েতে কি? রেঞ্জ, পরিসর, গড় ব্যবধান, মিন ডেভিয়েশন, দেন পরিমিতি ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সবচেয়ে স্ট্যান্ডার্ড আছে এটা পরিমিতি ব্যবধান। এর মাধ্যমে এই যে কে কত দূরে আছে এটা এক্স্যাক্টলি একবারে প্রায় মিনিমাম 99% কারেক্ট হয়, এটা আমরা করাবো। আরেকটা সিস্টেম আছে কোয়ার্টাইল ডেভিয়েশন, চতুর্থক ব্যবধান। এই 4টা ভাবে আমি এটা এমসিকিউর জন্য কিন্তু পড়ছি, এমসিকিউ একটু ভালো করে খেয়াল করবেন। তাহলে মেজার অফ ডিসপারশন 2 এতে ডিভাইড করা যায়, একটা অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন আর একটা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন 4 টাইপ, 4 ভাবে আমরা এটাকে ফাইন্ড আউট করতে পারি। একটা হচ্ছে রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান। সিমিলারলি এখন আর যে ওই যে আপেক্ষিক বিস্তার পরিমাপ, এইটাও জাস্ট একই, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, পার্শিয়াল মানে রিলেটিভ কথা আছে। তো দেখেন এইটার ক্ষেত্রে আমরা বলবো পরিসর, এটা যে এখানে ছিল পরিসর, এটা হয়ে গেছে পরিসারাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এটা ছিল রেঞ্জ, হয়ে গেছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তারপর গড় ব্যবধানাঙ্ক, এটা ছিল শুধু গড় ব্যবধান, এটা হচ্ছে গড় ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। বিভেদাঙ্ক, এটা ছিল পরিমিত ব্যবধান, এটা হচ্ছে বিভেদাঙ্ক বলা হয়, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। লাস্টেরটা হচ্ছে চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন। এখানে ছিল চতুর্থক ব্যবধান, এটা চতুর্থক ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। আজকে আমার পরবর্তী যে সময়টুকু আছে, এই সময়টুকু আমি আজকে আপনাদের পরিসর আর গড় ব্যবধান বের করার সিস্টেমটা দেখাবো। অবশ্যই যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্স করছি, স্ট্যাটিস্টিক্সে কিন্তু ডেটা 2 টাইপের, একটা গ্রুপ ডাটা, একটা আনগ্রুপ ডাটা, একটা সরি একটা শ্রেণীকৃত আর একটা হচ্ছে অশ্রেণীকৃত ডাটা। সো আসেন আমরা
প্রথমে আজকে শুরু করব পরিসর। আমরা মোটামুটি এই স্লাইডের মাধ্যমে এটা জানতে পারলাম। এর আগের যে স্লাইডগুলো বললাম মেজর অফ ডিসপারশন কি জিনিস, কেন ইউজ করতে হয়, আর মেজর অফ ডিসপারশন এক্স্যাক্টলি বের করার জন্য আমাদের এই 448টা প্রসেস আছে। এর মধ্যে এই 4টা প্রসেস বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে 4 মার্কের কোশ্চেন পরীক্ষায় আসে। তো আমরা প্রথমে বের করব রেঞ্জ। অনেকে বলতে পারেন স্যার রেঞ্জ তো ক্লাস 9-10 আমরা করেছি, ওই রেঞ্জের সাথে এই রেঞ্জের একটু ডিফারেন্স আছে। 9-10 আমরা যে রেঞ্জটা করেছি সাপোজ আমার কাছে একটা নাম্বার ছিল 3, আপনার কাছে একটা নাম্বার ছিল 10, তাহলে 10 থেকে 3 মাইনাস করলে কত 7, বাট এক্স্যাক্টলি নাম্বার এর মধ্যে যদি মাঝখানে নাম্বারগুলো থাকে তাহলে এক্স্যাক্টলি বলতাম 3 4 5 6 7 8 9 10, তাহলে আসলে কয়টা আছে 10 3 থেকে 10 8টা। সো আমরা +1 করতাম, এইখানে কিন্তু ওই সিস্টেমটা এখানে নাই, ওইটা হচ্ছে নাম্বারের যে ডিসটেন্সটা ওইটা আমরা বের করতাম। এইবার কিন্তু আমরা রেঞ্জ এটা টোটালি ডিফারেন্ট, ওই রেঞ্জের সাথে এই রেঞ্জের কোনো মিল নাই। ওকে, আসেন পরিসর রেঞ্জ এটা আমরা করার চেষ্টা করি। উপাত্তের কিভাবে বের করতে হয়, উপাত্তের সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মানের ব্যবধান হলো পরিসর। রেঞ্জ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট এন্ড দ্য লার্জেস্ট ভ্যালু ইন দ্য ডিস্ট্রিবিউশন। আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা থাকে ওই টেবিলে সর্বোচ্চ যে আপার লিমিট যেটা থাকবে যে কোনো একটা ক্লাস ইন্টারভ্যালে, আর লোয়ার লিমিট যেটা থাকবে যে কোনো একটা ক্লাস ইন্টারভ্যাল, তার যে ডিফারেন্স এইটাই হচ্ছে রেঞ্জ। এই ক্লাসের এই মানে মেজর অফ ডিসপারশনের অ্যাবসলিউট মেজর অফ ডিসপারশনের যে পরিসর বের করতে হয় সেই সিস্টেমে। আবার স্যার অশ্রেণীকৃতর ক্ষেত্রে যে কোনো যে ডেটাগুলো দেওয়া থাকে সাপোজ 2, 4, 6, 8 এরকম যে ডাটাগুলো আছে এটাকে আমরা প্রথমে কি করব অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, ছোট থেকে বড় সাজাবো, সাজানোই তো আছে। এই ছোট থেকে বড় সাজিয়ে আমরা কি করতে পারি, আমরা ম্যাক্সিমাম কত বলছি, ম্যাক্সিমাম বলছি 8 বলছি, 8, আর লোয়েস্টটা কত ছিল 2, 8 থেকে 2 মাইনাস করলে যা হবে তাই। সো দেখেন অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে ফর আনগ্রুপ ডেটা আর ইকুয়ালস টু মডুলাস ইউজ করেছি আমরা। এই কমপ্লেক্স নাম্বার তো আমাদের মনে হয় ফার্স্ট ইয়ারে ছিল, এই কমপ্লেক্স নাম্বার বোঝাতে গেলে আমাদের এটা লাগে, আর হচ্ছে এই চ্যাপ্টার রিয়েল নাম্বার যেটা রিয়েল নাম্বার ছিল সেকেন্ড পেপারে ওইটা বোঝাতে গেলে মডুলাসটা লাগে। যদি আমি নেক্সটে কোনো একদিন ক্লাস পাই ইনশাল্লাহ আশা করি, এইভাবে তো ক্লাস নিতে অনেক আমি ভালোই লাগে, কিন্তু আসলে এটা আমরা এক্সপেক্ট করি না, কেননা ক্যাম্পাসে ক্লাস নেওয়াটাই বেশি, ক্লাসরুমে ক্লাস নিব, ছেলেরা আমাকে দেখবে, এখানেও দেখা যায় জুমেও ক্লাস নিলে, বাট ইন্টারাকশনটা অবশ্যই ভালো হয়, কিন্তু আরেকটু বেশি ভালো হয়, পার্সোনাল খোঁজ খবর নেওয়া যায়। তো ওই সময় গেলে আমি এগুলো দেখাই দেবো ইনশাল্লাহ। তো দেখেন অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে কি করব, আর মিনস হচ্ছে রেঞ্জ, কার রেঞ্জ এক্সেল, ম্যাক্সিমাম নাম্বার থেকে ডেটা থেকে মিনিমাম যে ডেটাটা এটা মাইনাস করলে যেটা হবে সেটা। আর শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে ফর গ্রুপ ডেটা আর ইকুয়ালস টু ln, আপার লিমিট থেকে একবার যে কোনো একটা ক্লাস ইন্টারভ্যালে যে আপার লিমিট সর্বোচ্চ যে ব্যবধি আছে ইন্টারভ্যাল যেটাকে বলা হয় ব্যাপ্তির যে আপার লিমিট সেটা থেকে লোয়ার লিমিটটা মাইনাস করতে হবে। দেখেন এখানে আমি একটা অঙ্ক করে ফেলি, আমাকে একটা ডেটা দেওয়া আছে, আপনারা তুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের অনেক সময় দেব। আর এগুলো পরে যখন আপনারা বই দেখবেন তখন অনেক ইজি হয়ে যাবে, আপনি এগুলো তুলে রাখতে পারলে শুধু পরে ভিডিও দেখে নিতে পারেন, সেটা অবশ্য ঠিক আছে, ভিডিও দেখতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। অবশ্যই উইলসের ফেসবুক পেজে যেয়ে আপনারা ভিডিওটা দেখবেন। যারা এখন জয়েন করলেন তারা আমার আগের যে ক্লাসগুলো আমি এই পর্যন্ত ক্লাস নিয়েছি হচ্ছে সার্কেলের উপরে 4টা ক্লাস নিয়েছি, আর সেকেন্ড পেপারে নিয়েছি বাইনোমিয়াল এক্সপানশনের উপরে 3টা, আর এই মেজর অফ ডিসপারশনের উপরে 3টা নিব এইটা। এরপরে সম্ভবত আমাদের অন্য টিচাররাও আস্তে আস্তে জয়েন করবে, সো আপনাদের ইনশাল্লাহ অনেকের ক্লাস ভালো লাগবে, আমাদের ক্লাসও ভালো লাগে আলহামদুলিল্লাহ। সো আমরা এইভাবে চলতে থাকবো, আর দোয়া করব যাতে এই অবস্থা থেকে আমরা দ্রুত মুক্তি পাই। দেখেন আমার ছিল হচ্ছে সরি 10, 12, 11, 11, 7, 8, 9, 9, 10, 10, এটাকে আমি একটু অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, মানে ছোট থেকে বড় দিকে সাজালাম। প্রথমে কত পেলাম 7, তারপরে 8, 9 আছে কয়টা, 2টা 9 আছে, 9 2টা, 10 কয়টা, 10 3টা, 1 2 3, 11 কয়টা, 11 2টা, 12 একটা সাজালাম। তো দেখেন তো লোয়ার লিমিটটা কত, লোয়ার লিমিটটা আছে 7, আপার লিমিট কত 12। সো আমরা ইজিলি পরিসর বা রেঞ্জ বের করতে, এটা এমসিকিউ এর জন্য একবার পারফেক্ট একটা এমসিকিউ প্রায় আসে। তো আমরা যদি আর বের করতে চাই অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে ফর আনগ্রুপ ডাটা উই ক্যান ইউজ দিস ফর্মুলা
আর ইকুয়ালস টু মডুলাস এক্স, যে কোনো একটা আগে দিতে পারেন পরে দিতে পারেন, কোনো সমস্যা নাই, নেগেটিভ হবে না। সো আমরা লিখতে পারি 12 মাইনাস 7 ইকুয়ালস টু 5, 12 মাইনাস 7 ইকুয়ালস টু 5। আমার আর 13 মিনিটস ক্লাস আছে, সমস্যা নেই, আপনারা আমি জাস্ট 40 মিনিটসই ক্লাস নিব, ডোন্ট ওয়ারি। আমার কারণ এরপরে আমার আবার অন্য জায়গায় ক্লাস আছে। আমরা এইভাবে আসি, উইলস কিন্তু চেষ্টা করতেছে আপনাদের সকলভাবে যাতে আপনারা কেউ বাসায় বোরিং সময় না কাটান, পড়াশোনার মধ্যেই থাকেন। আমাদের ভার্সন, ইংলিশ ভার্সন, স্কুল সেকশন, বাংলা মিডিয়াম স্কুল সেকশন এবং কলেজ সবাই কিন্তু অনলাইনে ক্লাস পরিচালনা করছে। তো আমি আশা করবো আপনাদের যারা ছোট ভাই আছে, যারা উইলসে পড়ে, অন্য কোথাও পড়ে, আমাদের ক্লাসগুলো জুমে জয়েন করতে, ওগুলো সব জুমে হচ্ছে, জুমে জয়েন করবেন। জুমের আইডি পাসওয়ার্ড আপনাদের সবার মেসেঞ্জার এসএমএস এ চলে গেছে, আপনারা ওখান থেকে এসএমএস দেখে অবশ্যই জয়েন করবেন, আপনাদের ভাইদের বা বোনদের এটা জয়েন করতে বলবেন। তো আমরা শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে একটা যদি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল নিই, একটা গণসংখ্যা নিবেশন সারণী নিলাম, ব্যাপ্তি ইন্টারভ্যাল 7 to 8, 9 to 10, 11 to 12, গণসংখ্যা ফ্রিকোয়েন্সি 2, 5, 3, তার মানে এইটাকে আমার ইন্টারভ্যাল করা। তো আপনাদের একটু লিখতে সময় লাগছে, আমি সময় দিচ্ছি, আপনারা তোলেন, কোনো সমস্যা নাই। তো এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি লোয়ার লিমিটটা কত, এই যে ফার্স্ট যে ইন্টারভ্যালটা শুরু হয়েছে, লোয়ার লিমিট হচ্ছে 7 আর আপার লিমিট কত 12। তো আমরা জানি শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে ln মানে আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা মাইনাস করব, লিমিট নাম্বার 1 এর যে লোয়ার লিমিট সেটা মাইনাস করব। সো উই ক্যান ইজিলি, দেখেন আমরা এটা করে ফেলতে পারি, r equals to 12 minus 7 equals to 5, 12 minus 7 equals to 5। সো আমরা এটাও পেয়ে গেলাম, দেখেন রেঞ্জ সেম আসলো। অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে আমরা আর পেলাম হচ্ছে 5, শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে আর পেলাম কত 5। আজকে আমার পরে ক্লাস নেবেন ইংলিশ স্যার আব্দুল কাইম স্যার, উনি অবশ্য দেখতে পাচ্ছি উনি এসেছেন, জয়েন করেছেন। ইনশাআল্লাহ ওইটা ক্লাস ডিউ টাইমে শুরু হবে, আর আমার ক্লাস 40 মিনিটস, আমি ইনশাআল্লাহ 40 মিনিটস 10:40 তে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ধারণা আপনারা এখন পর্যন্ত যারা নতুন জয়েন করলেন তাদের জন্য আবার আমি একটু 2 মিনিট এটা তুলতে সময় দিব, এই জন্য রিপিট করব যে আমরা আজকে পড়ছিলাম মেজার্স অফ ডিসপারশন। এটার কাজ কি, আমরা ক্লাস 9-10 এ যেটা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতাম, অ্যারিথমেটিক মিন, মিডিয়ান মড, গড়, মধ্যক, প্রচুরকের মাধ্যমে যে কোনো উপাত্তের, অনেকগুলো উপাত্তের আমরা এগুলো বের করতে পারতাম, সেন্ট্রালে থাকার যে টেন্ডেন্সি, সেই সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতাম। ওই সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে যে আমরা আসলে এক্স্যাক্টলি বুঝতে পারতাম না একটা ডাটা থেকে অন্য ডাটাগুলো বা এর সেন্ট্রাল ভ্যালুটা কে কত দূরে আছে, এক্স্যাক্টলি কে কত দূরে আছে। যেমন আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখেছিলাম, একজন ছাত্র ফেল করেছে কিন্তু তার অ্যাভারেজও 70, আরেকজন ছাত্র ভালো করেছে তার অ্যাভারেজও 70। এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করার জন্য আমাদের কি করতে হয়েছে, এই সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে প্রতিটা ডেটা কে কত দূরে আছে এইটা মেজার করতে হয়। এইটাই হচ্ছে মেজার অফ ডিসপারশন। এই মেজার করার জন্য দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে মেজার অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন, আর একটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। আমরা আজকে শুরু করেছি অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনের প্রথম যে সিস্টেমটা, সেটা হচ্ছে রেঞ্জ, পরিসরের মাধ্যমে আমরা এই ডিসটেন্সটাও বের করতে পারি। তো চলেন আমরা এবার একটু পরেরটা যাই, গড় ব্যবধান, মিন ডেভিয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য আসে। এই এটা বলতে চারটা সিস্টেমের মধ্যে আগেরটা ছিল এমসিকিউ, রেঞ্জটা আসে এমসিকিউ এর জন্য। এখন আমরা বের করব মিন ডেভিয়েশন, গড় ব্যবধান। দেখেন আমি এখানে একটা ম্যাথ দিলাম আপনাদের, 10 জন শ্রমিকের বয়স হলো 18, 20, 35, 55, 38, 24, 45, 85, 37, 53। প্রদত্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করো। যারা ভার্সনে আছেন তারা খেয়াল করেন, the age of workers are 18, 20, 35, এখানে কমা হবে, একটা কমা মিসিং, আচ্ছা কমাটা দিয়ে দেই আমি আপনাদের। So 35, 55, 38, 24, 45, 85, 37, 53, find the mean deviation। দেখেন তাহলে এটা কি, অবশ্যই আমরা বুঝতে পারতেছি এটা কি, এটা স্যার অশ্রেণীকৃত মানে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, এটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা হিসাব করতেছি, আনগ্রুপ, গ্রুপ না। তো আমরা দুই সিস্টেমে দেখাবো, আনগ্রুপ ডাটাটাও কিভাবে বের করব, গ্রুপ ডাটাটাও কিভাবে বের করব। তো দেখেন
অশ্রেণীবদ্ধের ক্ষেত্রে আমরা এটা কি করলাম, সরি দেখেন আমি শুরু করছি। আমি একটা টেবিল করে ফেললাম, আপনারা আমার সাথে, আমি আপনাদের সময় দিব, কোনো সমস্যা নেই, আপনারা সময় মতোই টেবিলটা তৈরি করতে পারবেন। ওকে, দেখেন আমি প্রথমে যেটা লিখব, ওকে, এই যে xi, এটাকে আমি xi হিসেবে ইন্ডিকেট করব। xi কত, 18, লিখে ফেলেন xi 18, দেন 20, দেন 35, দেন 55, 38, 24। আপনারাও খাতা তুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের প্রপার টাইম দেবো, আমার যে টাইম আছে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। 45, 85, আমি বোর্ডে লিখলে যতটা সময় লাগতো ঠিক ততটা সময় দিব, আপনার ঠিক ততটা সময় লাগবে তুলতে, ডোন্ট ওয়ারি। 37, 53। ওকে, এবার আমি, যেহেতু আমাকে বের করতে হবে গড়, ব্যবধানটা পরে, যদি গড় বের করতাম তাহলে কি করতাম, এগুলো সবগুলো অ্যাড করে যোগ করে টোটাল কত দিয়ে 10 দিয়ে ডিভাইড করতাম। আমি এখানে ঠিক সেটাই গড় বের করব। গড়ের হচ্ছে এক্স এর উপরে বার দিতে হয়, এক্স এর উপরে বার। সো ফর্মুলাটাও যদি আমি লিখে ফেলি, সামেশন অফ আই ইকুয়ালস টু, এই সামেশনটা যখন বড় বড় যোগের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, আই ইকুয়ালস টু 1 থেকে n, এক্স আই ইকুয়ালস টু কত পাইলাম, এই যে এইটা সবগুলো যদি যোগ করতাম 18, 20, 35, 55, 38, তাহলে পাইতাম 410। এখান থেকে আমি গড়টা বের করে দেই, এক্স গড় হচ্ছে এক্স মিন, এক্স এর উপরে বার ইকুয়ালস টু 410 ডিভিশন 10, 41 পেয়ে গেলাম। আমরা কিন্তু বের করতেছি এই সেন্ট্রাল ভ্যালু থেকে, এই সেন্টার, এটা তো সেন্ট্রাল ভ্যালু, আমার সেন্ট্রাল ভ্যালু থেকে প্রতিটা ভ্যালু কত দূরে আছে, অবশ্যই নেগেটিভটাকে অ্যাভয়েড করব। সো দেখেন আমি এভাবে লিখলাম, আমরা এই ফর্মুলাটা ইউজ করব। দেখেন xi মানে এই ভ্যালুগুলো মাইনাস এই যে মডুলাসটা, এটা আগে পিছে যে কোনো জায়গায় দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা মডুলাস সাইন ইউজ করব। সো মাইনাস আসবে না। তো প্রথমটা 41 থেকে 18 চলে গেলে 23 থাকে, সিমিলারলি 41 থেকে 20 গেলে 21, 41 থেকে 35 গেলে 6, 41 থেকে 55 গেলে 14, 38 থেকে 41 গেলে 3, সব পজিটিভ আসবে। 41 থেকে 24 গেলে হচ্ছে 17, 41 থেকে 45 4, মাইনাস করতেছি আমি এগুলো। তারপরে 41 থেকে 37 মাইনাস করতেছি, মডুলাস আছে সো নেগেটিভ থাকবে না, 4। লাস্ট 41 থেকে 53 মাইনাস করলে 12। এখন যেহেতু আমাকে বলছে এটা তো ব্যবধান ক্লিয়ার, এটা হচ্ছে ডিস্টেন্স, এর আবার কি বের করতে হবে, এর গড় বের করতে হবে। ওকে স্যার, সো ইজি, আমরা কি করতে পারি, এই টোটালটা সাম করে টোটাল ডেটাতে ডিভাইড করলে আমরা মিন ডেভিয়েশন বের করতে পারলাম। দেখছেন কত ইজি, জাস্ট আগের সিস্টেমটা আমরা এখানে ইউজ করতেছি। তো দেখেন এর সামটা বের করলাম আমি 148 পেয়ে গেলাম। 23 প্লাস 21 প্লাস 6 প্লাস 14 প্লাস 33 প্লাস, সরি 30, শুধু 3 নট 30, 17, 4, 44, 4, 12। সো দেখেন আমরা গড় ব্যবধান মিন ডেভিয়েশন বের করে ফেলছি, এই যে টোটাল ভ্যালুটাকে 10 দিয়ে ডিভাইড করেছি। সো আনসার কত, 14.8। এর মাধ্যমে আমরা এক্স্যাক্টলি বলে দিতে পারবো এই যে সেন্ট্রাল ভ্যালু থেকে অন্য অন্য যে ডেটাগুলো আছে, এটা গড়ে, গড়ে আমি বাংলায় বললাম, মানে মিন ডেভিয়েশনে গড়ে কত, কে কত দূরে আছে, কে কত দূরে আছে, 14.8। এক একটা ডেটা থেকে আরেকটা ডেটা 14.8 দূরে আছে। ক্লিয়ার? এই প্রসেসগুলো অনেক ইজি, আর এটা থেকে নাম্বারটা পাওয়া অনেক সহজ, অনেক সহজ। ওকে, আমি একটু পরে দেখতেছি আসলে এই সাফাত নিবির, আপনি তো বলবেন স্যার আমার নামটা দেন, আর একজন আছে আকি ইসলাম, ও দেখি আমার ক্লাস খুব মনোযোগ দিয়ে খেয়াল করে, ও বলবে স্যার আমার নামটা দেন, এই জন্য কারো নাম দেয়নি, আমি এক্স ওয়াই ইন্ডিকেট করেছি। ওকে, ডোন্ট ওয়ারি, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আপনাদের নাম আমি দেওয়ার চেষ্টা করব, এই ম্যাথ গুলো তো লাগবে, ইনশাল্লাহ দেবো। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি এইটারই লাস্ট
5 মিনিটস আছে, এটারে আমি শ্রেণীবদ্ধ গ্রুপ ডেটার ক্ষেত্রে একটা ম্যাথ দেখে শেষ করবো আজকের লেকচার। সো আমি আশা করি পরের স্লাইডে চলে যেতে পারি। এই যে গড় ব্যবধান মিন ডেভিয়েশন বের করার জন্য দুটো ওয়ে, একটা হচ্ছে অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে ফর আনগ্রুপ ডাটার ক্ষেত্রে একটা প্রসেস, আর হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে। চলেন আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে করে আজকে ক্লাস শেষ করব। ইনশাআল্লাহ 5 মিনিটস লাগবে, আমার সাথেই থাকুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কেউ যদি না বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আশা করি আপনাদের সকল প্রশ্ন উত্তর দিতে আমরা চেষ্টা করব, আর আপনাদের প্রশ্ন উত্তর আপনারা ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন। ওকে, আমরা গড় ব্যবধান মিন ডেভিয়েশনের শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে একটা ক্যালকুলেশন করব। দেখেন ম্যাথটা এরকম, ব্যাপ্তি ইন্টারভ্যাল গণসংখ্যা ফ্রিকোয়েন্সি 200 থেকে 312, 300 থেকে 400 18, 400 থেকে 500 36, 500 থেকে 600 24, 600 থেকে 700 10, 700 থেকে 800 8, 800 থেকে 900 7। আমি এইভাবে এই একটা ম্যাথ দেওয়া ছিল, আমাকে এখান থেকে কি বের করতে বলছে, মিন ডেভিয়েশন বের করতে বলছে। মিন ডেভিয়েশন আসেন, এটা কি কিন্তু আগেরটার মতো কিন্তু করতে পারবো না আমরা, কিন্তু প্রসেসটা সেম। যেহেতু গড়, অবশ্যই আপনাকে আমাকে গড় বের করতে হবে। গড় হচ্ছে 9-10 এর নিয়মে আপনি গড় বের করতে পারেন, কোনো ঝামেলা নাই। আর আমি আপনাদের সবাইকে লেখার সময় দিব, ডোন্ট ওয়ারি, লেখার সময় দিব। সো আমরা এখন আগের টুক তোলা লাগবে না, এখন থেকে আপনারা লেখা শুরু করেন। আমি বক্সটা একটু দেখালাম, এই যে ডেটাটা ব্যাপ্তি, এই টোটাল ডেটাটা আমি একটু তুললাম, এইটুকু আপনারা তুলতে পারেন। এখন আমরা ক্লাস 9-10 এ যে কোনো কিছুর মিন বের করার জন্য, গড় বের করার জন্য কি করতাম স্যার, আগে মিড ভ্যালু বের করতাম, মধ্যবিন্দু বের করতাম, তারপর ফ্রিকোয়েন্সি গণসংখ্যা এফআই এক্সআই মাল্টিপল করতাম, গুণ করতাম, গণসংখ্যা আর মধ্যবিন্দু গুণ করতাম, গুণ করে সেইটার যোগ করে ওইটাকে যদি আমি এন দিয়ে ভাগ করে দিতাম, তাহলে মানে টোটাল নাম্বার দিয়ে ফ্রিকোয়েন্সিতে ভাগ করে দিতাম, তাহলে আমরা কি পেতাম, গড় পেতাম। এখানেও সেই সেম প্রসেসটা আমরা এখানে এক্সিকিউট করব। আশা করি আপনারা পারবেন। দেখি আমি করব মধ্যবিন্দু মিডল পয়েন্ট। তাহলে আসেন মধ্যবিন্দু বের করি। 200 থেকে 300 এর মধ্যবিন্দু কত, এর মধ্যবিন্দু পাবো কত আমি, 250। 300 থেকে 400, এর পরের গুলো তো ইজি, অবশ্যই চলে আসবে 350, 350, তারপর একটা আসবে 450, তারপর একটা 550, 650, 750, 850। ওকে, তারপরে নিয়ম ছিল কি, ওই 9-10 এর নিয়মে কি করতে হবে, এফআই এক্সআই, তার মানে ফ্রিকোয়েন্সি আর মিডল পয়েন্ট গণসংখ্যার মধ্যবিন্দু আমি কি করি, মাল্টিপল করি, গুণ করি। দেখেন এই যে এফআই এক্সআই আমরা গুণটা করে ফেলি, এটা 12 আর 2, আপনার ক্যালকুলেটর দেওয়ার দরকার নেই, আমি যেহেতু এখানে করে দিচ্ছি জাস্ট লিখে নেবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনাদের। আর এই যে লাস্ট আমি ছেড়ে দেবো, এই ম্যাথটা করে ছেড়ে দেবো। ওকে, এগুলো যদি সবাই মাল্টিপল করি, 12 ইন্টু 250 3000, এইটা আর এইটা মাল্টিপল করে 6300, এইটা এই দুটো মাল্টিপল করলে আমার এটা আসবে, আমার ক্যালকুলেটর করা আছে, সো আপনারা জাস্ট তুলে নেবেন। 24 ইন্টু 550, এইটা মাল্টিপল করলে 6500, তারপর এটা মাল্টিপল করলে 6000, দেন মাল্টিপল যদি করি আমরা 5950 পেয়ে গেলাম। ওকে, এবার আমার কি বের করতে হবে, আবার সেই মিন মানে কি গড়। আসেন বের করি। গড়ের নিয়ম তো নাম জানি, টোটাল এই এফআই এক্স এর সামটাকে টোটাল এন দিয়ে ডিভাইড করব। সো ফর্মুলাটা আমি লিখে দিলাম, এক্স বার, আপনি ফর্মুলা না লিখলেও চলবে, সরাসরি যদি এক্স বার দিয়ে আপনার ভ্যালু লেখেন কোনো সমস্যা নেই। সামেশন অফ আই ইকুয়ালস টু 1 হবে, এখানে এন দেওয়া আছে, এটা 1 হবে, এটা একটা কারেকশন হবে, দাঁড়ান কারেকশনটা করে দিই। এখানে এটা টাইপিং এ মিস্টেক আছে, এটা হবে 1। ওকে, যদি এটা হয় i equals to 1 to n xi division n, সো আমরা এই টোটালটা সাম করলে পেতাম 57150 ডিভিশন 115, টোটাল ফ্রিকোয়েন্সি আছে 115, আমরা এটা পেলাম। তাহলে আবার সেই কি, আপনার আমার কাজই তো স্যার এখানে ডিসটেন্স বের করা, একটা সেন্ট্রাল ভ্যালু থেকে অন্যগুলো ভ্যালু কত দূরে আছে। সো একই নিয়ম আবার আগের মতো। এবার দেখেন ওই আমরা যেটা বের করছি ঠিক সেম ওয়েতে আমরা এটা বের করব, xi মাইনাস x বার, এই ডাটা থেকে এই ডাটাটা মাইনাস, এই ডাটা থেকে এই ডাটাটা মাইনাস, ফ্রিকোয়েন্সি থেকে মিন গড়টা মাইনাস করলে যেটা হবে সেটাই। দেখেন করে ফেলি, এটা নেগেটিভ থাকবে না। সো এটা তারপর এটা থেকে তারপর এটা মাইনাস করলে এইটা আসবে, দেন এইটা থাকবে মিডল পয়েন্ট থেকে, কিন্তু মিডল পয়েন্ট থেকে মাইনাস করতেছি, দেন এইটা
আমি আর বলছি না, দেখেন এই 850 থেকে 496.96 মাইনাস করলে এটা আসবে। তাহলে স্যার আমরা তো এখানে গড় বের করব, ব্যবধানের সাথে গড় আছে, সো একটা এফ আই মাল্টিপল করে দিলে হয়ে যাচ্ছে। সো এখন এই ভ্যালুটার সাথে আমি এফ আইটা মাল্টিপল করব, এই ভ্যালুর সাথে এফ আইটা মাল্টিপল করব। দেখেন এফ আই এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস, সো আমরা মাল্টিপলটা করে দিলাম, আমার করা আছে, আপনারা জাস্ট তুলে নেবেন। এভাবে যদি আমরা মাল্টিপল করি, আমার ক্লাসের টাইমও প্রায় শেষ পর্যায়ে, আমি শেষ করব আর 3 মিনিটস। এই যে আমি সবগুলো বের করে ফেললাম, এবার এগুলো সাম করব। সামটা কত আসলো? সামটা আসলো 14598.261। তাহলে এখন যেহেতু গড়ের সাথে ব্যবধান আছে, এই টোটালটাকে এন দিয়ে ডিভিশন করলে গড় ব্যবধান বেড়ে যাবে। নাও উই ক্যান ইজিলি ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন। শুধু এখানে ডেভিয়েশন কথাটা আছে দেখে আমরা কি করলাম, সেন্ট্রাল ভ্যালু থেকে অন্য অন্য ভ্যালুগুলো কে কত দূরে আছে তার তার আমরা আসলে গড় বের করতেছি, তার আসলে আমরা মিন বের করতেছি। টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে মিন ডেভিয়েশন। সো গড় ব্যবধান ইকুয়ালস টু, উই ক্যান রাইট, এই দেখেন এই সামেশন অফ এফ আই মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভিশন এন 1 2 ক্যালকুলেশন করলে টোটাল ভ্যালুটা থেকে যদি আমি এই কত দিয়ে ডিভাইড করব, 1 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি এটা পেয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি এই পর্যন্তই রাখবো, আপনারা তুলে নেন, আমি এখনো শেষ করছি না, আমি 2 মিনিট নিব, এই পর্যন্তই রাখবো। কিন্তু যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের, অবশ্যই মাহে রমজান, রমজানে আপনার রমজানের সিয়াম সাধন রোজা রাখবেন, নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, সবই ঠিক আছে, বাট কেউ বাড়ির বাইরে যাবেন না অপ্রয়োজনে। আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনাদের তো যাওয়ার প্রশ্ন ওঠে না। বাড়ির যে প্রধান কর্তা আছে সেও খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, কারণ এটা একটা ক্রিটিক্যাল টাইম। গতদিনের সিস্টেম দেখছেন আপনারা, প্রায় 500 ক্রস করেছে। সো আল্লাহ জানে আমরা এই অবস্থা থেকে কত দ্রুত মুক্তি পেতে পারি। সো আমরা দোয়া করতে পারি, সবাই আল্লাহর কাছে দোয়া করব যাতে এই দুর্যোগ থেকে আমরা দ্রুত মুক্তি পেয়ে ক্যাম্পাসে ফেরত যাব, ফেরত যে স্যারদের ক্লাসরুমে করবো ইনশাআল্লাহ।